হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভাই আমিও অনেক ভালো ছিলাম, কিন্তু আজকে যখন 7-8 ঘন্টা রাইড শেয়ার করে বাসায় আসলাম পুরা শরীরের অবস্থা খারাপ। নর্মালি আমি যখন বাইক চালাই আমার খুবই ভালো লাগে, মানে বাইক চালাইতে আমার অন্যরকম একটা ফিলিংস হয়। কিন্তু আজকে প্রত্যেকটা মিনিট আমি হাড়ে হাড়ে টের পাইছি মোটরসাইকেল চালাইতে যে কতটা কষ্ট। আর আপনারাও দেখবেন যে কি হয়েছে না হয়েছে। আজকে যারা আপনারা রাইড শেয়ার করছেন তারা তো জানেনই ঢাকা শহরের অবস্থাটা কি, প্রতি পদে পদে জ্যাম। একটু পর পর ইঞ্চিতে ইঞ্চিতে ব্রেক আর ক্লাচ ধরতে ধরতে হাতের আঙ্গুল টাঙ্গুল পুরা ব্যথা হয়ে গেছে, কোমরের অবস্থা 12টা বেজে গেছে। চলেন তাহলে ভিডিওটা শুরু করি। আজ মে মাসের 29 তারিখ, রোজ বুধবার, সময় এখন সকাল 9:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে ইসলামপুর লায়ন সিনেমা হলের গলি থেকে। এই গলিতে আগে লায়নের সিনেমা হলটা ছিল, এখন সেটা নদীর ওপার চলে গেছে। এখন এটা মার্কেট হয়ে গেছে, কিন্তু নামটা এখনও লায়নের সিনেমা হলের গলিই আছে। ওখান থেকে আমি প্রথম রিকোয়েস্ট পাই পাঠাও অ্যাপে। যাত্রী যাবে হলো বনানী ডিওএইচএস। ওই ভাইয়াকে নিয়ে পৌঁছাতে আমার সময় লাগে 50 মিনিট। দূরত্ব ছিল 11.2 কিলোমিটার। ভাড়া উঠে 184 টাকা। ভাইয়ার ডিসকাউন্ট ছিল 25 টাকা। আর পাঠাও কমিশন যায় 33 টাকা। ওই ভাইয়া আমার 200 টাকাই দিছিল, আর কোনো ভাঙতি টাকা ফেরত নাই। আর সারাদিনে শুধুমাত্র আমি পাঠাও অ্যাপেই 6টা ট্রিপ মারি। আর ইনড্রাইভটা আমি সারাদিন ওপেনই করি নাই, কারণ পাঠাওতেই ট্রিপ পাচ্ছিলাম কিছুক্ষণ পর পর। এরপর আমি ট্রিপের জন্য চলে যাই গুলশান 2-এ। আমি মনে করছিলাম গুলশান থেকে আর ট্রিপ পাবো না, বাড্ডার দিকেই ভাবছিলাম যাব, কিন্তু হঠাৎ করে গুলশান 2 থেকে আমি ট্রিপ পাই। ওই ভাইয়া যাবে হলো কাটাবন। ওই ভাইয়ারে নিয়ে যাইতে আমার প্রায় 45 মিনিট সময় লাগছিল, কারণ হাতিরঝিলের ভেতরেই অনেক জ্যাম ছিল। ভাড়া উঠছিল 168 টাকা। এবার আমি দুটো কমেন্টের অ্যান্সার দিব। এক ভাইয়া লিখছেন যে উনি পাঠাও অ্যাপ রেজিস্ট্রেশন করতে গেছেন পাঠাও অফিসে, কিন্তু পাঠাও অফিস থেকে তাকে বলা হয়েছে যে এনলিস্টমেন্ট সার্টিফিকেট ছাড়া তাকে রেজিস্ট্রেশন করে দেওয়া হবে না। এই এনলিস্টমেন্ট সার্টিফিকেটের ব্যাপারে আমি কথা বলছি। আমাকে যে পাঠাও অফিস থেকে অ্যাকাউন্ট খুলে দিয়েছিল যে ভাইয়া, উনি আমাকে বলল যে পাঠাও অ্যাকাউন্ট খোলার জন্য এনলিস্টমেন্ট সার্টিফিকেট ম্যান্ডেটরি না। এটা ছাড়াও শুধুমাত্র বাইকের পেপার, এনআইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের অরিজিনাল কাগজ নিয়ে গেলেই তারা পাঠাও অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে দিবে। এনলিস্টমেন্ট সার্টিফিকেট বাধ্যতামূলক না। আর এনলিস্টমেন্ট সার্টিফিকেটটা যে কী এটা তো আশা করি আপনারা জানেন। যারা না জানেন তাদের জন্য ছোট করে বলে দিই। এটা হলো এমন একটা ফর্ম যেটা বিআরটিএতে যে ফিল আপ করতে হয়, এবং ফিল আপ করার পরে আপনার সব গাড়ির যে কাগজপত্র নাম্বার টাম্বার আছে সব কিছু দিয়ে ফিল আপ করলে তারা 3 বছরের মেয়াদি একটা পারমিশন দেয়। এইটা সেই পারমিশন দিয়ে আপনি মোটরসাইকেল বা গাড়ি দিয়ে রাইড শেয়ার করতে পারবেন। ওই পারমিশন ছাড়া আপনি কোনো রাইড শেয়ার করতে পারবেন না। এখন পুলিশ যাতে মামলা না দেয় এই জন্য এই এনলিস্টমেন্ট সার্টিফিকেটটা জরুরি। কিন্তু বর্তমানে পাঠাও, উবার বা ইনড্রাইভ কোনোটাতেই এটা লাগে না। সো ওটা ছাড়াই আপনারা রাইড শেয়ার করতে পারবেন। আরেকজন প্রশ্ন করছেন যে মোটরসাইকেল নতুন কিনতে গেলে কি ড্রাইভিং লাইসেন্স দরকার হয় কি না। হ্যাঁ, এখন ভাই মোটরসাইকেল যদি আপনি নতুন কিনতে যান তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্সটা লাগবে। আমি যখন আগে 2010-11 সালে মোটরসাইকেল কিনতে গেছিলাম তখন আমার কোনো ড্রাইভিং লাইসেন্স লাগে নাই। জাস্ট টাকা দিছি, তারা মোটরসাইকেল আমারে দিয়ে দিছিল। আর এখন আমি এইবার গত বছর যে এই বাইকটা কিনলাম হিরো শোরুমে, তারা আমার লাইসেন্স চাইছে। আমার লাইসেন্সটা আগেই মানে মেয়াদ শেষ হয়ে গেছিলো, তারপরে ওটা দিয়েই তারা রেজিস্ট্রেশন করে দিছে। পেঁচাল পারতে পারতে চলে আসলাম আমার ডেস্টিনেশনে। দূরত্ব ছিল 9.5 কিলোমিটার। আর ওই ভাইয়ার ডিসকাউন্ট ছিল 25 টাকা, পাঠাও কমিশন যায় 30 টাকা। ভাইয়া আমার 200 টাকা দিছিল, আমি তারে 30 টাকা ফেরত দেই। এবং 20 টাকার যে নোটটা আমি তাকে দিছিলাম ওটার পিছনে একটু লাল লাল রং লাগানো ছিল। ভাইয়ার নোটটা দেখে পছন্দ হয় নাই, উনি আমার বললো এটা চেঞ্জ করে দেন। আমার কাছে তো জানেনই ভাই আপনারা যে ভাঙতির অফুরন্ত ভাণ্ডার আমার কাছে। আমি তারা আরেকটা দিয়ে দেই। ওখান থেকে ওই ভাইয়াকে ড্রপ করার পরে আমি কাঁটাবনের সামনে যেয়ে দাঁড়াই, একটু চা পানি খাই, এবং চা খাওয়া অবস্থাতেই আমি আরেকটা রিকোয়েস্ট পাই। কাঁটাবন মোড় থেকে এক ভাইয়া যাবে হলো ডেল্টা মেডিকেল কলেজ। এই ভাইয়ারা যখন নিয়ে রওনা দিছি, ওরে ভাই বিশ্বাস করবেন না, সায়েন্স ল্যাবের মোড়ে 10-15 মিনিট, তারপর 27 নম্বর ধানমন্ডি রাপা প্লাজার সামনে প্রায় 20 মিনিট দাঁড়ায় ছিলাম সিগনালে। আমাদের সময় লাগছিল 1 ঘন্টা। দূরত্ব ছিল 9 কিলোমিটার। আর ওই ভাইয়ার ভাড়া আসছিল 178 টাকা। উনি আমাকে 200 টাকা দিছিল, আমি ওনারে 20 টাকা ফেরত দিই। আর পাঠাও কমিশনও গেছিলো 20 টাকা। ওই ভাইয়াকে ড্রপ করার পরে আমি মোটরসাইকেল ঘুরে টেকনিক্যালের দিকে ফেরত আসার সময় আমার মোটরসাইকেলের পিক আপ ছেড়ে দিচ্ছিল, মানে স্টার্ট বারবার বন্ধ হয়ে যাইতেছিল। আমি তখন বুঝতেছিলাম না যে কী হলো। কয়েকদিন আগেও এই ঝামেলাটা দিছিল, তখন মোটরসাইকেল মেকানিক বলছিল বেশি গরম হয়ে গেলে নাকি এরকম হয়, কিন্তু আজকে তো বেশি চালাইও নাই।
আমি তারপর রিজার্ভে দিলাম, রিজার্ভে দিয়া একটু পিক আপ ধরে রাখাই সে পেট্রোল পাম্পে গেলাম, ওইখানে যাইয়া 200 টাকার তেল ভরলাম। ওই পেট্রোল পাম্পে থাকা অবস্থাতে আমি একটা পাঠাওতে রিকোয়েস্ট পাই, শ্যামলী থেকে এক ভাইয়াকে নিয়ে যেতে হবে সোভানবাগ মসজিদের সামনে। ওই ভাইয়ার ভাড়া আসছিল 90 টাকা, আর ভাইয়ার দূরত্ব ছিল 4.5 কিলোমিটার, ডিসকাউন্ট ছিল ভাইয়ার 17 টাকা, পাঠাও কমিশন যায় 13 টাকা। এই ভাইয়াকে যখন ড্রপ করি তখন ঘড়িতে বাজে 1:45। আমি তখন 27 নম্বরে যে মিনা বাজারটা আছে ওই মিনা বাজারের অপোজিটের গলিতে যেয়ে দাঁড়াই। ওই গলিতেও ভাই অনেক মানুষজন, গাড়ি ঘোড়া। ওইখানে প্রায় 20 মিনিট ওয়েট করার পরে আমি একটা রিকোয়েস্ট পাই, পল্টন যাবে এক ভাইয়া ওই মিনা বাজারের অপোজিট থেকেই। ওই ভাইয়াকে পিক করলাম, যাওয়ার পথে কাটাবনের মোড়ে দাঁড়াইলাম প্রায় 20 মিনিটের মতো, তারপর শাহবাগের ওখানে 10-15 মিনিট দাঁড়াইলাম। আমাদের যাইতে সময় লাগছিল প্রায় 1 ঘন্টা, দূরত্ব ছিল মাত্র 6.7 কিলোমিটার, আর ভাড়া উঠে 125 টাকা, ভাইয়ার ডিসকাউন্ট ছিল 22 টাকা, পাঠাও কমিশন যায় 9 টাকা। আজকে সারাটা দিনই এরকম জ্যাম, বুঝলাম না আজকে ঢাকা শহরে কি হয়েছেটা কি। ওই ভাইয়াকে ড্রপ করতে করতে 2:15 বেজে যায়। তারপর আমি পাঠাওতে আরেকটা রিকোয়েস্ট পাই, পুরানা পল্টন আইএফআইসি যে টাওয়ার আছে ওখান থেকে এক ভাইয়া যাবে ঢাকা ইউনিভার্সিটি। এই ভাইয়াটা ব্যাংকে চাকরি করে, আর উনার এখন লাঞ্চ টাইম। উনি এই লাঞ্চ টাইমে ঢাকা ইউনিভার্সিটি থেকে ক্যাম্পাস থেকে একটা কাগজ আনতে যাচ্ছে। সে আমাকে বলল যে 10 মিনিটে যাবে, 10 মিনিটে কাজ সেরে আবার 10 মিনিটে ফেরত চলে আসবে। কিন্তু উনাকে নিয়ে যাইতে আমার সময় লাগলো প্রায় 35 মিনিট, কারণ গুলিস্তানের ওইখানে প্রায় 20-25 মিনিট আমরা দাঁড়ায় ছিলাম। উনি বারবার বলতেছে ভাই আমি ফেরত আসবো কীভাবে, কারণ ব্যাংকে সে কাউরে বইলা আসে নাই। ভাইয়ের ভাড়া আসছিল 82 টাকা, ডিসকাউন্ট ছিল 15 টাকা, পাঠাও কমিশন যায় 6 টাকা। ওই ভাইয়াকে ড্রপ করার পরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় আধা ঘন্টার মতো দাঁড়াই। তখন দেখি ঘড়িতে বাজে 3:30, কোনো রিকোয়েস্ট তখন পাচ্ছিলাম না। তখন আর কি করব ভাই, আজকে তো মানে সময় বেশি যাচ্ছে অথচ কামাইতেছি কম। গতকালকে আমি যে সময় সকালে বের হয়েছি আজকেও একই সময় বের হয়েছি, কিন্তু গতকালকে আমার ইনকাম হয়েছে 1250 টাকা, আর আজকে ইনকাম হইলো মাত্র 850 টাকা। আর গতকালকে আমি পাইছিলাম 150 টাকা বোনাস, আজকে আমি সেই বোনাসটাও ধরতে পারি নাই। তাইলে দেখেন ভাই, রাইড শেয়ারে ভাই সব দিন সমান যায় না, কোনো দিন হারতে হয়, কোনো দিন জিততে হয়। এক ভাইয়ার কমেন্ট না পড়লে এখন হবে না। উনি লিখছেন যে চাকরি করার চেয়ে রাস্তায় নামা ভালো, দিন শেষে পকেটে টাকা লাগে, নাইলে দিন চলে না। আমরা যারা রাইড শেয়ার করি আমরাই নাকি ভালো আছি, মাস শেষে নাকি আমাদের পকেটে টাকাও থাকে, আর চাকরির চেয়ে নাকি আমাদের কাজও অনেক সোজা। ভাই আমার তো মনে হয় চাকরি করাটাই অনেক সোজা, আমাদের কাজটাই অনেক বেশি কঠিন। আপনারা একদিন আইসা ভাই কইরা দেখেন ভাই, তারপরে আর দ্বিতীয় দিন করতে চাইবেন না। আর হ্যাঁ, আরেকটা কথা তো আমি বলতেই ভুলে গেছি, 2 দিন আগের ভিডিওতে আমি একটা প্রশ্নের উত্তর ভুল দিয়ে দিছিলাম, আর আপনারা সেটা সঠিকটা কমেন্টে দিয়ে দিছিলেন। ভাই আপনারা এভাবেই প্লিজ সাপোর্ট দিয়ে আমার পাশে থাকবেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকের হিসেবের কথা আর কি বলবো, 6.5 ঘন্টায় আমার ইনকাম হয়েছে মাত্র 820 টাকা, 1 লিটার তেলের টাকা বাদ দিলে থাকে 700 টাকা। চলেন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।